চার দফা দাবি আদায়ে আবারও সড়কে কারিগরি শিক্ষার্থীরা বেলা 11:15টার দিকে রাজধানীর তেজগাঁয়ে ৭ রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হওয়ায় দেখা দিয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ। কারিগরি ছাত্র আন্দোলনে ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা। এছাড়া প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ তুলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সড়ক তো বন্ধ রয়েছে, যাত্রীদের প্রথমেই ভোগান্তির চিত্র জানাবেন, আর শিক্ষার্থীরা কি বলছেন, কতক্ষণ তারা আজকে এই আন্দোলন চালিয়ে যাবেন? যেমনটি আপনি বলছিলেন যে ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা। আমি এখন রয়েছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থিত যে ওভারব্রিজটি রয়েছে সেটির উপরে, এবং আপনারা আমার ডান পাশে যদি আমি দেখাই, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছে। শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে ব্যবহৃত যে আসন অর্থাৎ বেঞ্চ রয়েছে সেই বেঞ্চগুলো রাস্তায় এনে কিন্তু বাধা সৃষ্টি করছে যান চলাচলে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি তেজগাঁও রেঞ্জের পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ সদস্য এসে আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা বলেছেন তাদের দাবিগুলো সম্পর্কে এবং তারা চেষ্টা করেছেন যে অবরোধ কোনোভাবে যদি বিষয়টি কোনোভাবে সমাধানে আসা যায়, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি শিক্ষার্থীরা তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসেনি এবং যার ফলে সড়ক অবরোধ কিন্তু এখনও চলমান। এখানে আসলে জনদুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। আমরা যতটুকু জানতে পেরেছি তেজগাঁও ৭ রাস্তা থেকে একদম মহাখালী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে বাম পাশে যে সড়কটি রয়েছে সেখান দিয়ে যান চলাচল একদমই বন্ধ রয়েছে বলা যাচ্ছে, কিন্তু ডান পাশে অবস্থিত যে মগবাজার মৌচাক যে ফ্লাইওভারটি রয়েছে অর্থাৎ মগবাজার মৌচাক কাকরাইল বা গুলিস্তানের ওদিক দিয়ে যারা চলাচল করে তারা আসলে ফ্লাইওভারের কারণে কোনোভাবে তারা মহাখালীর দিকে যেতে পারছে, কিন্তু অন্যান্য সবকটি প্রান্ত কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সম্প্রতি বুয়েট শাহবাগে অবরোধ করে যে দাবি দেওয়াগুলো উত্থাপন করেছে সেই দাবিগুলো একদমই অযৌক্তিক বলে তারা পলিটেকনিক শিক্ষার্থীরা দাবি করছেন। আজ বেলা 11টা থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়েছে এবং রাস্তা এখনও একদমই বন্ধ রয়েছে বলা যায়। আমি যদি দাবিগুলো আরেকবার বলি সেক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবিটি হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। তৃতীয় দাবিটি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। তাদের সর্বশেষ দাবিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করা। আমি জানিয়ে রাখতে চাই আরেকটি বিষয় যে পলিটেকনিক শিক্ষার্থীরাও কিন্তু পাল্টাপাল্টি একটি আন্দোলন করেছে এবং এই আন্দোলনের সময় তারা কিন্তু ৬ দফা একটি দাবি দিয়েছিলেন। সরকার কিন্তু তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যাপারেও আশ্বাস দিয়েছিলেন, তবে শিক্ষার্থীরা যেমনটি বলছেন সরকার আশ্বাস দিলেও সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি, যার দরুন তারা আজ আবারও পূর্ব ঘোষণা অনুযায়ী রাস্তায় নেমেছে। তেজগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে চৌমাথা এলাকায় অবরোধ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রজ্ঞাপন অনুসারে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ রাখা সহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধের ২ ঘন্টা পর প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। তবে এ সময় ঢাকা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। এছাড়া পটুয়াখালী, টাঙ্গাইল, গাজীপুরেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
যে আমাদের যে 7 দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই 7 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 7 দফা দাবি এই 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা পালন করি। মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক, আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কোথায় এই বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। দেখুন, এখন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাদের যে পলিটেকনিক শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের ব্লকেট কর্মসূচি চলছে। এর আগে তারা কিন্তু যে মিষ্ট আছে, মিষ্ট এলাকা থেকে অর্থাৎ শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয় এবং সেখানে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এই ব্লকেট কর্মসূচির কারণে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে দীর্ঘক্ষণ ধরে। এখানে তারা কিন্তু 1টার দিকে এই কর্মসূচি শুরু করে এবং এই কর্মসূচি কিন্তু এখনও চলছে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা হয়ে গেল তাদের এই কর্মসূচি এখানে চলছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে এবং তারা কিন্তু এখানে বিভিন্ন পলিটেকনিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তারা দলে দলে এসেছেন এবং গাজীপুরে যারা ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন এবং বলা চলে যে উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিতি কিন্তু এই সড়কে রয়েছে এবং সেই কারণে ঢাকা, টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা অনেকে হেঁটে যাচ্ছেন, বিভিন্ন উপায়ে তারা পথ পাড়ি দিচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন। ব্যস্ততম সড়ক, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কতটা আছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমি যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আগে থেকেই তাদের এই কর্মসূচি সম্পর্কে জানতো। তাদের উপস্থিতি কিন্তু আমরা চান্দনা চৌরাস্তা এবং তার আশেপাশে এলাকাতে দেখেছি, কিন্তু এই যে আন্দোলনকারী তাদের ব্যাপারে তাদের কোনো ভূমিকা বা তাদের সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা আমরা দেখিনি। অর্থাৎ এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু যারা আন্দোলনকারী তারা অবস্থান নিয়ে তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাইনি। মোটামুটি শান্তিপূর্ণভাবে কিন্তু এই আন্দোলন চলছে এবং তাদের কর্মসূচি চলছে। তবে যে বিষয়টি আপনি বলতেছিলাম, আন্দোলনকারীরা বলছেন যে তাদের যে দাবিগুলো হচ্ছে 7 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা এই কর্মসূচি দিয়েছে এবং তারা বলছেন যে যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের যে অযৌক্তিক 3 দফা দাবি সেই দাবি বাতিল করতে হবে এবং তাদের যে 10ম গ্রেড সেই গ্রেডে যে তাদের জন্য সংরক্ষণ করা থাকে সেই দাবি করছেন এবং তারা বলছেন যে বিএসসি পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করতে তাদের কিন্তু এই আন্দোলন এবং তারা বলছেন যে সরকারের উদ্যোগ। আবুল হাসান, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টার দিকে আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন। এর জেরে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পারায় নির্বাচন অফিসের নিয়মিত কাজ বন্ধ থাকে। দুপুরে 1টা পর্যন্ত চলে অবস্থান ধর্মঘট। পরে আগামীকাল একই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন থেকে সরে যান আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি আসন থেকে কমিয়ে 3টি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অবিলম্বে বাতিল করে আমাদের 4টি আসন অবিলম্বে এটা পুনর্বহাল করা হবে বলে আমরা আশা রাখছি। রুল জারি হয়েছে, অতএব আমরা সেই দেখব, দেখার পরে যদি আমাদের পক্ষে না আসে তাহলে অবশ্যই এই 4টি আসনের দাবিতে লাগাতার আন্দোলন চলবে। নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল 9টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে জড়ো হতে থাকেন। এ সময় শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুর মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে জেলা সদর থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। 2 সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। 12 সেপ্টেম্বর এভারগ্রিন কোম্পানির শ্রমিক সাইদুল ইসলাম বাবু নিখোঁজ জানিয়ে
থানায় জিডি করে তার পরিবার। 14 সেপ্টেম্বর শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় আলী রিয়াজ আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে 21 সেপ্টেম্বর দেশের বাইরে যাবেন প্রধান উপদেষ্টা। এর আগে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার অগ্রগতি উপস্থাপনের চেষ্টা চলছে। পরে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে, তবে এর আগেই আলোচনা শেষ করার লক্ষ্য। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতৈক্য না হওয়ায় গত বৃহস্পতিবার থেকে 30টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানাবেন। আর আজকে কি 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? জি, ঠিক আগের ঘন্টা যেমনটি জানাচ্ছিলাম, আজকে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের 3য় পর্বের 3য় দিনের বৈঠক চলছে। এখন মধ্যাহ্নভোজ চলছে। এখন কিন্তু সবাই দুপুরের খাবারের বিরতিতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন। আজকের আলোচনার বিষয় যদি একটু জানিয়ে রাখি, আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে জাতীয় জাতীয় জুলাই সনদের যে বাস্তবায়নের উপায়, কি উপায়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এই বিষয়টি নিয়ে মূলত কিন্তু আজকে রাজধানীর ফরেন সার্ভিসে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। এর আগে আজকে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, বিশেষজ্ঞরা কিন্তু 4টি পরামর্শ দিয়েছে, 4টি উপায়ের পরামর্শ দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। 4টি পরামর্শ দিয়ে আমি একটু জানিয়ে রাখি। একটি হচ্ছে অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোট। সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি বাস্তবায়ন করতে বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাবনা এসেছে, এবং সংবিধান সংশ্লিষ্ট নয় যে বিষয়গুলি, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাহী আদেশ ও অধ্যাদেশের কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির মধ্যে কিন্তু একটি ভিন্ন মত লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে, এবং এর ফলে কিন্তু তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচন যদি জুলাই সনদের ভিত্তিতে না হয়, তাহলে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর আজকে একটি বিষয় জানিয়ে রাখি, কমিশনের মেয়াদ কিন্তু 2য় দফায় বাড়ানো হয়েছে। 16 সেপ্টেম্বর থেকে আগামী 15 অক্টোবর পর্যন্ত কিন্তু কমিশনের মেয়াদ 2য় পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে। কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হলেও কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন, তারা কিন্তু দীর্ঘ 1 মাস সময় নিতে চাচ্ছেন না। কমিশনের মেয়াদ 1 মাস থাকলেও তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে চাচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে। আজকে আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি বলেছেন, আগামী 21 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আছেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যাবেন, যার ফলে তিনি কিন্তু দেশে থাকবেন না। কমিশন চাচ্ছে যে 21 সেপ্টেম্বরের মধ্যেই একটি চূড়ান্ত পরামর্শ যাতে প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করতে পারে। এরই ধারাবাহিকতা কমিশন কিন্তু দ্রুত কাজ করে যাচ্ছে, যাতে 21 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তারা একটি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারে সভাপতির কাছে। এই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ তথ্য রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। সংঘাতপূর্ণ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতির অন্যতম আকাঙ্ক্ষা জুলাই সনদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
তবে এর রাজনৈতিক ও সাংবিধানিক ভিত্তি কি হবে এ নিয়ে চলছে নানা বিতর্ক। ঐক্যমত্য কমিশনের সবশেষ বৈঠকেও জুলাই সনদ নিয়ে ভিন্ন মত জানায় রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই আলোচনার টেবিলে এর সমাধান চায় বিএনপি। এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামীতে দেশ বড় রাজনৈতিক সংকটে পড়তে পারে। সনদের ব্যাপারে শেষ পর্যন্ত একটা পর্যায়ে সবাই বাধ্য হবে সনদে স্বাক্ষর করতে। নতুন সংবিধান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই দেশের মানুষকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার রাস্তায় তোলা যাবে না। ঐক্যমত্য কমিশনের অন্যতম উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনা। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ নিয়ে ভিন্ন মতের কারণে জনগণের আস্থা হারাবে রাজনীতিকরা। রাজনৈতিক লক্ষ্যে অথবা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য দলগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন এবং সেটা আসলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া মানে সরকার গঠন করার বিষয় থাকে কিংবা সরকারে অংশগ্রহণের শেয়ারিং এর যে বিষয়টা, সেই জন্যই এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আর কি। জুলাই সনদের অমীমাংসিত প্রস্তাবগুলোর বিষয়ে সমঝোতায় আসতে আরও 1 মাস সময় বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস। তৃতীয় দিনে সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। আবাসিক হল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণার জন্য কোনো বাধার সম্মুখীন হচ্ছি না বা এরকম প্রতিবন্ধকতার কোনো কিছু পাইনি। আর শিক্ষার্থীদের সহযোগিতা পাচ্ছি, আর প্রচারণাতে আমি বেশ সাড়াও পাচ্ছি। আমার পক্ষে আসলে সবাইকে রিচ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার দৃঢ় ইচ্ছা এবং মানসিকতাই কিন্তু আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে প্রতিনিয়ত সামনে চলায়। এবং তাদের যে এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, প্রচারণা কতটা জমে উঠেছে, আর প্রার্থীরা যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা সেগুলোকে কিভাবে মূল্যায়ন করছেন? এখন প্রচারণা কিন্তু জমে উঠেছে। দীর্ঘ 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে একটি বাড়তি আমেজ কাজ করছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে এবং প্রত্যেকটি যে আবাসিক হল, 17টি যে আবাসিক হল রয়েছে, প্রত্যেকটিতেই আমরা দেখেছি নির্বাচনী আমেজ। ঠিক একদিকে যখন নির্বাচনী আমেজ বিরাজ করছে, নির্বাচনী উৎসব বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন পরিস্থিতি, তবে অপরদিকে নির্বাচনের যে কিছু শঙ্কা সেটিও কিন্তু দানা বাঁধছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা একটি আলোচনা সভায় বসেছিলেন। সেই সাথে তাদের সেখানে বেশ কিছু দাবিগুলো উত্থাপন করেছেন এবং বেশ কিছু পরামর্শ কিন্তু নির্বাচন কমিশনকে দিয়ে গেছেন। এর মধ্যে উল্লেখ করার মতো যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম একটি কথা উল্লেখ করে গেছেন যে এর আগে নির্বাচনের আগে কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে কর্মসূচি ছিল সেটি স্থগিত ছিল এবং তাদের একটি ডেডলাইন দেওয়া ছিল যে 18 তারিখে এই দাবিটি মানা না হলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। এবং আজকেও কিন্তু সেই একই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনকে এই বিষয়টি অবহিত করা গেছেন। এবং এই দাবিটি, তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে দাবিটি রয়েছে, এটি না মানা হলে আগামী 21 তারিখ থেকে তারা কর্মবিরতিতে যাবেন, এমনটি কিন্তু তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত জানিয়েছেন। অপরদিকে এর পরপরই আমরা দেখেছিলাম যে ছাত্রদল 6 দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে এসেছিলেন এবং সেইখানে তারা বেশ কিছু যে তাদের যে 6টি দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে ভোট গণনা পদ্ধতির বিষয়টি ম্যানুয়াল হবে না, মেশিনে
হবে সেটি একটি ছিল, সেই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হয়েছে এবং আচরণবিধির লঙ্ঘনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে নির্বাচন কমিশন কি করছে বা সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি, সেইগুলো নিয়ে কিন্তু ছাত্রদলের এখানে তাদের যে 6টি দফা ছিল সেটি নিয়ে কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনকে তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি বারবার কিন্তু অবহিত করছেন। এর পরপরই প্রধান নির্বাচন কমিশন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশন বলছেন যে এখানে শিক্ষকদের, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যে দলটি এসেছিলেন আলোচনায় তাদের কথা, সেই সাথে ছাত্র দলের যে 6টি দফা ছিল সেই 6 দফার যে দাবিগুলো ছিল সেগুলো সার্বিক মিলে বললেন যে যৌক্তিকতার বিবেচনায় তারা সব কিছুই দেখছেন, সেই সাথে যেগুলো তাদের সমাধান করার বিষয় সেগুলো করবেন, আর যেগুলো প্রশাসনিক বিষয় সেগুলো হয়তো প্রশাসনের দিকে চেয়ে থাকছেন। এবং তিনি বলেছেন যে সর্বোপরি এখন পর্যন্ত নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি কিন্তু বহাল রয়েছে এবং কাউকে কোনো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এ ধরনের কিন্তু কোনো বিষয় এখন পর্যন্ত নেই। এবং তারা বলছিলেন যে রাষ্ট্র নির্বাচন তারা একটি প্রশ্নবিহীন একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চান, যেটা এবং নির্বাচন কমিশন বলছিলেন যে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ আজ বিকেল 5টা ও জমা বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। এর আগে সকালে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য 2 দিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের 2য় তলায় মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। কেন্দ্রীয় সংসদের 26টি পদের বিপরীতে গত 3 দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 488 জন। আর 14টি হল ও একটি হোস্টেলে 206টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন 600 জন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। প্রায় 3 যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের মাধ্যমে আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমি আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা রাখতে পারি। প্রসেসটা অনেক বেশি অ্যানালগ অ্যান্ড মানে আমাদের বর্তমান যে যুগ সেটার সাথে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? প্রথমত আমরা সেটার জন্য টাকা জমা দিতে হয়েছে, টাকা জমাটা আমরা দিয়েছি অগ্রণী ব্যাংকের দোতলায়। চাইলে জিনিসটাকে ডিজিটালাইজ করা যেত না। শিক্ষার্থীদের মধ্য থেকে এটা আবেদন করা হয়েছে, সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের সময় তো বেড়েছে, আজকে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিনা, আর এই যে সময় বাড়লো এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কি অভিমত? জি, মনোনয়নপত্র যে জমা এবং বিতরণের যে সময়সীমা বৃদ্ধির পরে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা অনেকটা ইতিবাচক হিসেবে দেখছেন এই সময়সীমা বৃদ্ধির বিষয়টিকে এবং আমরা দেখেছি এটির পরও অনেক শিক্ষার্থী সংগ্রহ করছেন এবং যেহেতু বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে অনেকে আসছেন, বিশেষ করে ক্লাস ছিল, ক্লাস পরীক্ষা শেষ করে অনেকে এই চাকসু ভবনের 2য় তলায় যে নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে এসে সংগ্রহ করছেন। তবে আমরা আজ বেশিরভাগই আসলে দেখছি তারা মনোনয়নপত্র জমা দিতে আসছেন এবং গতকাল এর আগের 2 দিন অর্থাৎ 3 দিনে যারা সংগ্রহ করেছিলেন তারা আজকে এসে সেগুলো জমা দিচ্ছেন। এই মনোনয়নপত্র বিতরণ জমার কার্যক্রমে আমরা দেখছি শিক্ষার্থীরা সকাল থেকেই দল বেঁধে আসছেন এবং অনেকে প্রার্থী না হয়েও আসলে এই আমেজ বা উৎসাহ উদ্দীপনার যে নির্বাচন কার্যক্রম শুরু হচ্ছে সেটিকে আসলে দেখতে অনেকে আসলে আগ্রহ নিয়ে আসছেন এবং কেউ কেউ বন্ধুদের বা বান্ধবীদেরকে সমর্থন দিতে সাথে আসছেন এবং তারা বলছেন তারা প্রচারণার সময়ও বন্ধুদের সাথে একসাথে থাকতে চান এবং বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর এবং যে সংকটগুলো রয়েছে সেই সংকট কাটাতে তারা প্রার্থীদের কাছেও দাবি রাখছেন এবং প্রার্থীরাও সাথে আমরা কথা বলছি, তারা বেশ আশাবাদী এবং তারা প্রত্যাশার কথা জানিয়েছেন তাদের যে সামনের দিনে যে কাজ করার কথা বলেছেন। অনেকে আসলে গ্রাম সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় সেই সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীদের সাথে কীভাবে আসলে সেটি আসলে সমাধানে যায় সেটির বিষয়ে অভিনব প্রস্তাব দিচ্ছে। তারা কেউ বলছে আসলে গ্রামবাসীর সাথে বিয়ের ব্যবস্থা করা যায় কিনা এবং গ্রামবাসীর
সাথে শিক্ষার্থীদের, সেই বিষয়গুলো আসলে অনেকে অভিনব প্রস্তাবনা রাখছেন। তবে শিক্ষার্থীরা আসলে দিন শেষে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে কাজ করবে, তারা তাই সেসব প্রার্থীকে বেছে নেবে বলছে। তবে গতকাল যারা বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছে যারা সংগ্রহ করেছেন, তাদেরকে আজকে আমরা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে দেখিনি। হয়তোবা তারা শেষ সময়ে এসে জমা দেবেন এবং কোনো প্যানেলই এখন পর্যন্ত আসলে তাদের যে প্যানেল ঘোষণা, সেই প্যানেল ঘোষণার কাজটি এখনো পর্যন্ত শেষ করেনি। এবং ছাত্রদল তাদের যে আবেদন জানিয়েছিল, সেই আবেদন যেহেতু তারা প্রশাসন গ্রহণ করেছে এবং ফলশ্রুতিতে হয়তো ধারণা করা হচ্ছে আগামীকালকে তারা তাদের প্যানেলটি ঘোষণা করতে পারে। তবে তারা একটি ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর সাথে তারা হয়তোবা জোট করতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা ভিপিজিএস কোনো একটি পদ তারা তাদেরকে ছেড়ে দিবেন। তবে এখন পর্যন্ত কোনো প্যানেলই পূর্ণাঙ্গ অর্থাৎ শিবির বা ছাত্রদল সমর্থিত কোনো প্যানেলই এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি এবং তাদের প্রার্থীরাও এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী সামগ্রিক পরিবেশ সেটি বেশ আনন্দঘন পরিবেশে হচ্ছে বলে আমাদেরকে এখানে শিক্ষার্থীরা এবং নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চাকসু হল সংসদ নির্বাচনে ভোট দিবেন না শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ব্রেইল বা আলাদা পদ্ধতিতে ভোট নেওয়া সহ 4 দাবি মেনে না নেয় তাদের এই সিদ্ধান্ত। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন প্রার্থীরা। আর চাকসু নির্বাচন কমিশন বলছে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় ৩৫ বছর পর 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বা আলাদা কোনো পদ্ধতিতে ভোটের দাবি জানালেও তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছুই বলেনি। ঢাকা ভার্সিটি যেখানে বিশেষ পদ্ধতিতে ভোট গ্রহণ করেছে, তাহলে কেন চট্টগ্রাম ভার্সিটি এত বৃহত্তর একটা ভার্সিটি কেন পারবে না? অন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনেরা আছে, ওনারা সম্ভবত যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো স্টেপ না নেয় তাহলে হয়তো মানে সম্মিলিত যে প্রতিবন্ধীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত হবে না আর কি। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন চাকসু ও হল সংসদের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইসব প্রার্থীদের জন্য স্পেশাল এবং কোটা থাকে, এদেরকে যাতে কোটার মাধ্যমে হলেও যাতে এদেরকে নির্বাচনে নিয়ে আসা হয় এবং তাদের একজন যোগ্য প্রতিনিধি থাকে এই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে থাকে, এটা আমরা নিশ্চিত করতে চাই। যারা এখানে আপনার প্রতিবন্ধী রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করা উচিত, কারণ এখানে আমাদের সবার কথাই বলতে হবে, কারণ একটা চাকসু নির্বাচন মানে এখানে 28টা পদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভোটের সব সুবিধাই থাকবে। এরপরেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে কোনো কাগজ আসে নাই দৃষ্টি প্রতিবন্ধীদের নমিনেশন ফর্ম নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা। এখন হয়তো কোথায় সংবাদ সম্মেলন করছে, হয়তো কোথাও তার দাবি দিয়েছে, কিন্তু আমাদের কাছে তো একটা আবেদন করতে হবে, সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। আমরা স্পেশাল লোকদের ক্ষেত্রে স্পেশাল ব্যবস্থা নিতেই পারি, প্রয়োজনে তাদের জন্য মনোনয়ন ফর্ম বিতরণের জন্য স্পেশাল দিন দিতেও পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা শতাধিক। চাকসু ও হল সংসদের কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তাদের কেউই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এবার অন্যান্য খবরের সঙ্গে থাকছে। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান, ট্রাইব্যুনালে যাচ্ছেন নাহিদ ইসলাম। কাটানির বন্যার দুর্ভোগ, আবার তিস্তার পানি বাড়ার শঙ্কা, ডালিয়া ব্যারেজে বিপদসীমার কাছে। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এদিকে একই মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্যতে মাহমুদুর রহমান বলেন, ভারত সরকারের তত্ত্বাবধানে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। শুধু জুলাইতে নয়, অন্য সময়েও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব অপরাধে ভিন্ন রাষ্ট্র মদদ দিয়েছে বলে জানান তিনি। দুপুরে এসব তথ্য ব্রিফিংয়ে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, মাহমুদুর রহমানের সাক্ষ্য মন গড়া। বলেন,
শেখ হাসিনাকে নিয়ে বিদ্বেষমূলক মনোভাব থেকেই আদালতে তিনি এসব বলেছেন। এটা তো শুধুমাত্র হঠাৎ করে যে জুলাই আগস্টে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তা নয়। একটা গণতান্ত্রিক উপায়ে, সেই গণতান্ত্রিক উপায়টা কতটা প্রশ্নবিদ্ধ ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কি ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, মাহমুদুর রহমানের তো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, এ বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে? আর নাহিদ ইসলাম তো উপস্থিত হয়েছেন, তিনিও সাক্ষ্য দেবেন, সেটি শুরু হয়েছে কিনা? দেখুন, নাহিদ ইসলাম এই মামলার শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল মামলা, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান দমন পীড়নে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় এই মামলাটিকে। এই মামলায় আনুষ্ঠানিক সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের আজকে সাক্ষ্য গ্রহণ হবে, হয়তো আগামীকালকে জেরা হতে পারে। তো নাহিদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই কিন্তু এই মামলার সাক্ষী শেষ হচ্ছে। এরপরে আরেকজন আছে যিনি অফিসিয়াল সাক্ষী যার নেওয়া হয়, তিনি হচ্ছে এই মামলার তদন্ত কর্মকর্তা, তিনি দিবেন। অর্থাৎ মূল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ কিন্তু নাহিদের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে। নাহিদ 47তম ব্যক্তি হিসেবে এই মামলায় সাক্ষী দেবেন। 46তম ছিলেন মাহমুদুর রহমান। দেখুন, মাহমুদুর রহমানের মূল সাক্ষ্য গ্রহণ হয় রোববারে, তারপরে মঙ্গলবারে খানিকটা হয়েছিল এবং মঙ্গলবারের বেশিরভাগ সময় তাকে, সোমবারের বেশিরভাগ সময় তাকে জেরা করা হয়, আর আজ মঙ্গলবারের কিন্তু এই দুপুর পর্যন্তই তাকে জেরা করা হয়েছে। মাহমুদুর রহমানের সাক্ষ্যে মূলত তিনি প্রত্যক্ষদর্শী নন, কিন্তু তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে তার সাথে অন্যায় আচরণ হয়েছে তিনি দাবি করেছেন। তাকে আয়নাঘরে নেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছে, একজন ভুক্তভোগী এবং সামগ্রিক বিষয়ে তিনি বিশেষজ্ঞ মতামত দিয়েছেন। তিনি তার বক্তব্য বিগত সময়ে কি হয়েছিল, কিভাবে এই ফ্যাসিবাদের উত্থান এবং কিভাবে ভারতের সহযোগিতায় বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলকে দীর্ঘায়িত করা হয়েছে, কিভাবে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে, কিভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, এই বিস্তারিত তিনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে তার নিজের লেখা বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে তিনি বলেছেন। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার পক্ষে রয়েছেন আমির হোসেন, তিনি তাকে একেবারে গতকালকে এবং আজকে এই অর্ধেক কার্যদিবস পর্যন্ত কিন্তু টানা জেরা করেছেন। বলতে গেলে প্রায় লাইনে লাইনে তিনি তাকে প্রশ্ন করেছেন, জেরা করেছেন। শেখ হাসিনার আইনজীবী তিনি সর্বশেষ যেটা বলছেন যে দেখুন, মাহমুদুর রহমান সরাসরি কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী নন, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছিল তিনি সেই ক্ষোভ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তার সব সাক্ষী হয়তো সঠিক নয়। তো সব মিলিয়ে এই বিষয়টা এখন স্পষ্ট যে এই যে জেরা এবং মাহমুদুর রহমানের যে সাক্ষ্য, এটি বেশ জমজমাট একটি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যদি এখানে একটু পরে নাহিদ ইসলাম ঢুকবে এবং সেই কারণে এখানে আসলে রিপোর্টারদেরও অনেক ভিড় জমে গেছে। একটা বিষয়, নাহিদ ইসলামও কিন্তু তার যে সাক্ষ্য গ্রহণ তিনি যেটি দিবেন, অর্থাৎ যে সাক্ষ্য তিনি দিবেন সেখানে জবানবন্দিতে কিন্তু তিনি আগেই পুরো বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মোট 81 জনের জবানবন্দি নিয়েছিলেন, সেখান থেকে এখন পর্যন্ত 46 জন দিয়েছেন, নাহিদ 47 জন হিসেবে দেবেন। তো নাহিদের মূল বক্তব্য আগে জবানবন্দিতে তিনি বলেছিলেন এবং সেই বক্তব্যগুলো নিয়েই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। সেখানে আজকে সাক্ষ্যেও সেই বিষয়টি আসবে, তার মূল বক্তব্য এটি হতে পারে, কারণ তিনি জবানবন্দিতে বলেছিলেন ওই সময় যে কিভাবে তাদেরকে সমন্বয়কদেরকে জোরপূর্বক ডিবিতে তুলে নেওয়া যাওয়া হয়েছিল, এমনকি গোয়েন্দা বাহিনী থেকে হুমকি দেওয়া হয়েছিল যদি ওই আন্দোলন স্থগিতের ঘোষণা তারা না দেন তাহলে অন্য সমন্বয়ক তখন নিখোঁজ, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম বিভিন্ন বিষয়গুলো নাহিদের সাক্ষ্যে উঠে আসতে পারে যদি তিনি জবানবন্দি অনুযায়ী বক্তব্য বা সাক্ষ্য আজকে দেন। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। চট্টগ্রামে চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। উপজেলার বৈলতলী ইউনিয়নে চরপাড়ায় এই বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান ভোরে চরপাড়ার ওই 10 জন রোগীর মধ্যে 70% থেকে শুরু করে 20% পর্যন্ত আছে এবং বিভিন্ন বয়সের আছে, বয়স্ক আছে, মাঝারি আছে, কম বয়সের আছে। এবং এইগুলো আপনি যখন রোগীগুলি দেখবেন সবার কিন্তু মুখ পুড়ে গেছে। মুখ পুড়ে যাওয়া মানে শ্বাসনালীতে ইনজুরি হয়েছে। কেমন? তো শ্বাসনালীতে ইনজুরি পার্সেন্ট কোনো বড় কথা নয়, কিন্তু শ্বাসনালীতে যখন ইনজুরি হয় তখন তার আইসিইউ ফ্যাসিলিটিস লাগে। আবারও রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে নির্মাণ হচ্ছে 10 তলা ভবন। নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে দাবি দখলদারদের। তারা বলছেন সাদিক আগ্রোর বিরুদ্ধে অভিযান ছিল পুরোপুরি রাজনৈতিক। জমির মালিক ও সরকারি সম্পত্তি চিহ্নিত চালানো হবে যৌথ জরিপ, জানিয়েছে ডিএনসিসি।
রাজধানীর ৭ মসজিদ হাউজিং, কাটাসুর মৌজা। সিটি জরিপের খাস খতিয়ানে দাগ নাম্বার ১১,৪১২। জমির পরিমাণ ১.৯৫ একর। রামচন্দ্রপুর খালের মধ্যে পড়েছে জমির পুরোটাই। এ কারণেই গত বছরের ২৭ জুন দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। বছর না ঘুরতেই ৫,৮০৩ ও ৪ দাগে চলছে ১০তলা ভবন নির্মাণ। পাশের প্লটের নির্মাণাধীন ১২ তলার মধ্যে ৪ তলার কাজ শেষ হয়েছে। এই ভবন অনুমোদনে রাজউকে করা হয়েছে আবেদন। হাউজিং কর্তৃপক্ষের দাবি, এই জমি সাদেক আগ্রো ভাড়া নিয়ে খামার করে। পরে রাজনৈতিক কারণে তখন উচ্ছেদ চালায় উত্তর সিটি। এই বাড়িটা ভাড়াও ছিল না, কিছু ছিল না, 3 তলা বিল্ডিং ছিল। এই বাড়িটা সহ ভাঙিয়ে দিচ্ছে। এটা হলো তাদের একটা রাজনৈতিক ইস্যু হতে পারে, ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য হতে পারে। তৎকালীন যে লোকাল কমিশনার ছিলেন তিনিও খুব সিটি কর্পোরেশনের সাথে লিয়াজো করে এই কাজটা করাইছেন। আমাদের মালিকানা জায়গার উপরে বাড়ি করতে আপনার কাগজপত্র দেখেন, যদি মালিকানা না হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নেন যে মালিকানা কিনা। এখানে ডিসিপ্লিনারের ভিতরে আমরা ডিসিপ্লিনারের বাইরে যদি যায় থাকি 1 ইঞ্চি, তখন আপনারা আমার এই প্রশ্ন করতে পারেন যে আমরা খালের ভিতরে বাড়ি করতেছি। ডিএনসিসি বলছে, ব্যক্তি মালিকানা ও সরকারি সম্পত্তি চিহ্নিত করতে চালানো হবে যৌথ জরিপ। যেটা আমাদের নিজস্ব খাল না, এটা হচ্ছে ডিসি দা মালিক। আমরা ডিসি কে একটা চিঠি দিচ্ছি, আমরা বলেছি যে আমরা সহ ডিসি সহ এবং জমির মালিক পক্ষ 3 পক্ষ মিলে আমরা একটা যৌথ জরিপ করব। যৌথ জরিপ অনুযায়ী যেটা জরিপের মধ্যে খালে পড়বে আমরা সেটা নিজ দায়িত্বে ভেঙে দেবো। আমরা ডিসির জন্য অপেক্ষা করব না। ২০২২ সালে জলাধারা সীমানা নির্ধারণের কাজ শুরু করে ডিএনসিসি, কিন্তু 3 বছরেও অবৈধ দখলদারদের তালিকা করতে পারেনি সংস্থাটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার দুর্ভোগ কাটিয়ে ওঠার আগেই আবারও তিস্তায় পানি বাড়ার আশঙ্কা। সকাল থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে নিম্নাঞ্চল আবারও তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর আগে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। তিস্তার পানি বিপদসীমার নিচে নামলেও ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এখনও কাটেনি। পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও কাঁচা সড়ক। তবে অনেক ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে তারা। পাশাপাশি রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। মানুষ আমন ধান রোপণ করলো, রোপণ করার পরে আবার এই পানি আসিয়া আমন ধানগুলো ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেকে রাস্তায় আসে, আর এই পানিটা 2 দিন পর পর আসে। ইয়াতে আমাদের দুর্ভোগটা খুবই বেশি হয়, যেটা বলি শেষ করা যায় না। বাঁধ ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ, খোলপেটুয়া, কুড়িকাউনিয়া, চাকলা, মাদিয়া সহ কমপক্ষে 10টি পয়েন্টের বেড়িবাঁধ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে প্রযুক্তি নির্ভর টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড পাওবো বলছে, এসব এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে কাজ করা হচ্ছে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় নদ নদীর পানির তোড় থেকে ঠেকাতে বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কোথাও না কোথাও ক্ষণে ক্ষণে ভাঙছে বেড়িবাঁধ। এতে করে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘের। অভিযোগ আছে দায়সারাভাবে তৈরি করা হয়েছে এসব বাঁধ। ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ চাই, এই দাবিতে সোচ্চার উপকূলীয়বাসীরা। আইলা, সিডোর, আমপান ও ফণীর মতো বড় বড় ঘূর্ণিঝড় আসলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকরী উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘেরবেড়ি আছে, মাছ চলে যায়, মানুষ ধান পাতা লাগাতে পারে না, সব বেশি যায়। গরু ছাগল পোষে অনেক লোক, এগুলো এত কম দামে বিক্রি করে দিতে হয় নাই, পোষার তো কোনো পরিবেশ থাকে না। এই গণমুখী তো ভেঙে যেতে পারে, এরপরে যে আসে সে দিকে খালি ফিরে যায়, অথচ মাটি দেয় না কেউ। চরম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই ক্লোজারটি, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমরা যখন আবহাওয়া খারাপ হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারি, সিগন্যাল উঠছে, তখন এখানকার মানুষ নির্ঘুম রাত কাটে তাদের। জেলার বড় দুটি নদী কপোতাক্ষ ও খোলপেটুয়া, এই 2 নদীর বেড়িবাঁধের কমপক্ষে 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এসব বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটা বিশেষ বরাদ্দ পাই, সেই বরাদ্দ থেকে আমাদের বিভিন্ন অধিকাংশ ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ চলমান রয়েছে। এবং এছাড়াও যেখানে আমরা সমস্যা মনে করতেছি, আমরা সাথে সাথে জরুরি কাজ করার মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় 683 কিলোমিটার বেড়িবাঁধ আছে, যার মধ্যে কাবুরায় 30 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ 1020 কোটি টাকায় নির্মাণ করছে প্রশাসন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কারো ভুল রাজনীতিতে পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে। বলেন, আন্দোলন কর্মসূচি দেওয়ায় প্রমাণ হয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি জামায়াত সম্মান দেখাচ্ছে না। নির্বাচনেও অনীহা দলটির। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। যারা ভোট বানচালে ষড়যন্ত্র করবে তারা দেশের মানুষের আস্থা হারাবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান আমির খসরু। কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।